যাদের সবচেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। একটু এদিকে যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মোসলেউদ্দিন সালাম দিয়েছেন, খাদিজা যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করিতেছি মহান আল্লাহর নামে। আমাদের আজকের যে আলোচনার বিষয় পেনাল কোড 1860। সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা প্রায় দীর্ঘদিন পর বলতে প্রায় 4 দিন পরে আবারও আপনাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হচ্ছি। হ্যাঁ, 4 দিন কিন্তু আপনাদের সাথে ক্লাস নিয়েই আপনারা পরীক্ষা দিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, তবে আপনাদের প্রস্তুতি একদম বাজে। কেন? এই যে আপনারা ফৌজদারি কার্যবিধি শুধু পড়তে বললাম যে ভালোভাবে পড়বেন, ভালোভাবে প্রস্তুতি নেবেন, ক্লাস দেখবেন, অ্যাসাইনমেন্ট দিবেন, কিন্তু আপনারা আসলে কথা কয়জনে বা রাখছেন? 2-1 জন কথা রাখছেন, আর বাকিগুলো কই? ফৌজদারি কার্যবিধি আমি যেভাবে পড়িয়েছি, আমি মনে করি যদি আপনারা ভালোভাবে বুঝতেন, এখানে যে প্রশ্নগুলো করেছিলাম মিনিমাম 40-এর উপর নাম্বার পেতেন। কিন্তু আপনারা কত নাম্বার পেয়েছেন বলেন? 24, 20, 22, 30 সর্বোচ্চ। তো সেই কারণে আপনাদেরকে আবারও বলবো, আজ হচ্ছে আমাদের পেনাল কোডের প্রথম ক্লাস। আজ থেকে শুরু হচ্ছে। আপনি মনে করবেন যে আমি আজ থেকে আবারও নতুন করে নতুন উদ্যমে আজ থেকে এমনভাবে আমি স্টাডি করব, এমনভাবে পড়ব যেন প্রত্যেকটা বিষয় আমার একদম আত্মস্থ হয়ে যায়। অর্থাৎ দিনের পড়া আপনাকে দিনেই শেষ করতে হবে। আজ যা পড়াবো আগামীকালকের মধ্যে লিখবেন, অ্যাসাইনমেন্ট দিবেন, একদম মুখস্থ করে ফেলবেন, কারণ সময় হাতে একদম কম। এই স্বল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাকে একটা সেরা প্রস্তুতি নিতে হবে। সো অবহেলা করে সময় আর নষ্ট করা যাবে না। পেনাল কোডের সাথে সাথে ফৌজদারি পড়িয়েছি, সেই ফৌজদারি ক্লাসগুলো আপনারা
মাঝে মাঝে দেখবেন। প্রত্যেক দিন 4 ঘন্টা করে পড়তে বলেছিলাম, সকালে 2 ঘন্টা, রাতে কমপক্ষে 2 ঘন্টা, 4 ঘন্টা। আপনি কাজে যান, অফিসে যান, যেখানে ইচ্ছা সেখানে যান, নো প্রবলেম। আপনি যদি ঘুম থেকে 6টায় উঠেন, 6, 7, 8, 8টা পর্যন্ত 3 ঘন্টা হয়ে যায়, আমি ধরি 2 ঘন্টা পড়েন। এই 2 ঘন্টা যদি আপনি পড়তে পারেন, 10টায় অফিস, 9টায় রওনা দেন, সমস্যা কোথায় আছে? আপনি অফিসে যাওয়ার আগে যত ব্যস্ত হয়ে থাকেন, আপনাকে 2 ঘন্টা পড়তে হবে। এটা হচ্ছে 2 মাস এই কঠোর পরিশ্রমটা আপনাকে করতে হবে। পাশাপাশি আপনি কাজ থেকে ফিরে আসার পরে রেস্ট নিয়ে সন্ধ্যার পর ক্লাসের পূর্বে আবারও 2 ঘন্টা পড়বেন। আমি বলেছিলাম আপনাদের যে পরীক্ষার পূর্ব পর্যন্ত এই যে আমি রুটিনটা দিয়েছি, সকালে অন্তত কমপক্ষে 2 ঘন্টা, রাতে অন্তত কমপক্ষে 2 ঘন্টা পড়বেন প্লাস লিখবেন। পাশাপাশি আমার ক্লাস দেখবেন, পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দেখবেন একদিন ইনশাআল্লাহ সেরা প্রস্তুতি হবে। ফৌজদারি কার্যবিধি একদিন সামারি রিভিশন ক্লাস দরকার স্যার, করাবো, নো প্রবলেম। আমরা আগে একবার শেষ করি। শুনেন, আমরা প্রত্যেকটা আইন একবার করে শেষ করি। পরীক্ষার আগে আমি বলেছি, কথা দিয়েছি, মিনিমাম 2 বার করে প্রত্যেকটা আইন আপনাদেরকে রিভিশন করাবো। ফৌজদারি কার্যবিধি রিভিশন দিয়েছি, আবারও রিভিশন করাবো। তা এই যে আজকে শুরু করেছি আমাদের প্যানাল কোড, আগামী সপ্তাহের মধ্যে ধরেন 14 দিনের মধ্যে আপনার প্যানাল কোড শেষ। 14 দিন পড়াবো, 8টা ক্লাস পড়াবো। ধরেন 8টা ক্লাসে প্যানাল কোড শেষ হয়ে যাবে। আমি কোথা থেকে প্রশ্ন হবে শুধু সেইগুলোই পড়াবো। আপনি প্যানাল কোড থেকে কমপক্ষে যেন 15 নাম্বার পেতে পারেন। প্রথমেই তো বলেছি আপনাদের টার্গেট হচ্ছে 3টা আইন, প্যানাল কোড, ফৌজদারি, দেওয়ানি। এই 3টা আইন 60 নাম্বার। এখান থেকে আপনাকে ক্যারি করতে হবে কমপক্ষে, যিনি অত্যন্ত দুর্বল শিক্ষার্থী 40 নাম্বার এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু আমার গাইডলাইন ফলো করতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, প্রত্যেক দিন ক্লাস করতে হবে, পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। দেখবেন পরীক্ষা আপনার একদম পানির মতো সহজ মনে হবে। বিশ্বাস করেন, আমার গাইডলাইনটা মেনে চলেন, আপনি মনে করবেন যে বার কাউন্সিলের পরীক্ষার মতো সহজ পরীক্ষা আদৌ নাই। যারা গতবার আমার গাইডলাইন মানছে, যারা আমার ক্লাস পরীক্ষাগুলো দিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেন পানির মতো সহজ এমসিকিউ পাস করা। কিন্তু একটু গাইডলাইনের মধ্যে থাকতে হবে, একটু পরিশ্রম করতে হবে। যেহেতু প্রথম ক্লাস কিছু বলে নিলাম। যাই হোক, অনেকেই যুক্ত আছেন। শিরিন সুলতানা কেমন আছেন? অজয়শীল শারমিন সুলতানা ঢালিয়া যুক্ত আছেন। শারমিন সুলতানা ঢালিয়া কেমন আছেন? অনেক নতুন শিক্ষার্থীও আমাদের এখানে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই। যাই হোক, আমরা প্রত্যেকটা সাবজেক্ট, মূল টার্গেট 3টা আইন, দেওয়ানি, ফৌজদারি এবং প্যানাল কোড। এই 3টা আইন থেকে আমরা এমনভাবে পড়ব যেন আমরা কোনো ক্রমেই 40 নাম্বারের নিচে না পাই। হ্যাঁ, আর বাকি থাকে কত? আমাদের পাশ করার জন্য 10 নাম্বার। কিন্তু আমরা আরও 30 নাম্বার আমাদের প্রয়োজন। 70 নাম্বার কমপক্ষে বার কাউন্সিলে আমাকে দাগায় আসতে হবে 100% পিওরভাবে। আর 30 নাম্বার বার কাউন্সিলকে দান করে আসবেন। ঠিক আছে? ওই যে বাকি 4টা 40, ওই 40 থেকে আমি আপনাদেরকে কিভাবে 30 নাম্বার পাবেন আমি ওই টেকনিকটাও বলে দেব। ওকে, পলি রাশেদা যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আজকে প্যানাল কোড শুরু করব। বলেন তো, কমেন্ট করবেন প্যানাল কোড কত সালের আইন? ওকে, দেখেন আমাদের প্রত্যেকটা আইনেরই কিছু ইতিহাস থাকে। মৃদুল চক্রবর্তী, তেমনিভাবে আমাদের প্যানাল কোড, এই যে 1860, এই 1860 প্যানাল কোডেরও কিছু ইতিহাস আছে। দেখেন, পূর্বে ভারতীয় উপমহাদেশ আমাদের যখন ছিল, এই ভারতীয় উপমহাদেশে আপনার আলাদা কোনো প্যানাল ল ছিল না। অর্থাৎ এই দণ্ডমূলক আইন আলাদাভাবে ছিল না। যেমন ধরা যাক, আমরা মুসলমান, এই মুসলমানদের যে বিচার কার্য পরিচালিত হতো, দণ্ডমূলক আইন যে পরিচালিত হতো মুসলিম আইন অনুসারে, যেমন ধরেন দেখা যাচ্ছে কোরআন, সুন্নাহ, হাদিস, ইজমা, কিয়াস, এটা তো আমরা সবাই জানি। তো এই যে মুসলিম আইন অনুসরণ করে মুসলমানদের কোনো অপরাধ যদি হতো তাদেরকে দণ্ড দেওয়া হতো। যেমন ধরেন চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, খুনের বদলে খুন,
মানে জীবনের বদলে জীবন। আবার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের যে কোনো ব্যক্তি যদি অপরাধ সংগঠন করত, তাদেরকেও দেখা যাচ্ছে বিচারের প্রক্রিয়া আনা হতো তাদের ধর্ম অনুসারে, অর্থাৎ ধর্মে যে আইনটা আছে হিন্দু ধর্মের বিধান অনুযায়ী তাদেরকে দণ্ড দেওয়া হতো। মুসলমান হলে মুসলিম আইন অনুসারে তাদেরকে দণ্ড দেওয়া হতো। যারা খ্রিস্টান তাদেরকে ওই ধর্মে অনুযায়ী তাদেরকে কি করা হতো, তাদের বিচার কার্য পরিচালনা হতো। তারপরে দেখা যাচ্ছে যখন আমাদের এই উপমহাদেশ ব্রিটিশরা শাসন করত, তখন আমাদের উপমহাদেশের প্রত্যেকটা ব্যক্তির রগে রগে মানে রন্দে রন্দে শিরায় শিরায় কিন্তু তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে এদের জন্য একটা দণ্ডমূলক আইন পাশ করা প্রয়োজন। কারণ তাদের যে অপরাধ, প্রত্যেকটা ব্যক্তি, এখানে দেখা যাচ্ছে কোনো মুসলমান অথবা হতে পারে কোনো হিন্দু, ধরেন তাদের মধ্যে একটা সংগঠন হলো একটা অপরাধ, তখন কিভাবে বিচার হবে, এটা নিয়ে কিন্তু একটা ঝামেলার মধ্যে থাকতে হতো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কোনো খ্রিস্টানের সাথে একজন মুসলমানের দেখা যাচ্ছে মারামারি হলো, তাহলে কোন আইন অনুযায়ী তাদেরকে বিচার করা হবে? এই যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন যখন হওয়া লাগলো, তখন কিন্তু ব্রিটিশরা উপলব্ধি করতে পারলো যে না, একটা জেনারেল একটা আইন, একটা দণ্ডমূলক একটা আইন এখানে পাশ করা উচিত। তখন এইটার উপর ভিত্তি করে 1834 সালে, আপনারা ইতিমধ্যে জানেন কত সালে, সর্বপ্রথম 34 সালে কি করা হলো, পেনাল কোড, এই যে সকল ধর্মের মানে মিলিয়ে এমন একটা দণ্ডমূলক আইন তারা সৃষ্টি করতে উদ্যোগ গ্রহণ করলো, সেটা হচ্ছে 1834 সালে। এবং এই 1834 সালেই কিন্তু ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয়। 1834 সালে এখান থেকে প্রশ্ন হতে পারে, সর্বপ্রথম ভারতীয় আইন কমিশন গঠন করা হয়। এই যে 1834 সালে সর্বপ্রথম ভারতীয় আইন কমিশন গঠিত হলো, এই যে আইন কমিশন শুধু এই যে পেনাল কোড প্রণয়ন করলেন তা নয়, তারা কিন্তু অনেক আইন, এখানে জেনারেল যে আইনগুলো আছে, যেমন ধরা যাক ফৌজদারি কার্যবিধি, এভিডেন্স অ্যাক্ট, তামাদি ইত্যাদি ইত্যাদি অনেক আইনই কিন্তু এই কমিশন কর্তৃক কি হয়, গঠিত হয় এবং পাশ হয়। এখন দেখেন এই যে পেনাল কোড, স্যার মাঝে মাঝে নেট প্রবলেম দেখা যায়, আমাদের এখানে কোনো নেট প্রবলেম নাই, হাই স্পিডে নেট চলতেছে। হ্যাঁ, আর যাদের নেট প্রবলেম একটু রিফ্রেশ করে আবার ঢুকেন, নো প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, প্রবলেম হবে না তখন। ওকে, এখন দেখেন এই যে 1834 সালে সর্বপ্রথম যে ভারতীয় আইন কমিশনটা গঠিত হয়, এই কমিশন 1837 সালে প্রথম আইন কমিশনের একটি বিল জমা দেন, যেটা আমাদের 1860 সালের যে আইনটা পাশ হয় এই আইনটা প্রণয়ন করার জন্য। এবং এই যে 1834 সালে সর্বপ্রথম ভারতীয় আইন কমিশন গঠন করা হয়, এই সভাপতিটা কে ছিলেন, এখান থেকে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হতে পারে। প্রীতিমধ্যে প্রিন্স মাহমুদ বলেছেন যে লর্ড মেকুলে এটা হচ্ছে থমাস বেবিংটন মেকুলে, বা সংক্ষেপে লর্ড মেকুলে। তাহলে থমাস বেবিংটন মেকুলে বা লর্ড মেকুলে, এই ব্যক্তিকে প্রথমেই সভাপতি নিয়োগ করা হয় এবং তার সাথে 3 জন ব্যক্তিকে কমিশনার করা হয়। তার সাথে সহযোগী করার জন্য কয়জন, 3 জনকে কমিশনার নিযুক্ত করা হয়। কমিশনার কয়জন, 3 জন হচ্ছেন কমিশনার, সভাপতি হচ্ছেন একজন। এই যে একজন সভাপতি থমাস বেবিংটন মেকুলে বা লর্ড মেকুলি, হ্যাঁ LLB হ্যানা বলছেন লর্ড মেকুলে। এই যে এখানে 3 জন যে কমিশনার ছিলেন, এই 3 জন কমিশনারকে JW অ্যান্ডারসন, F মিলেট, JM ম্যাকলয়েড। তাহলে JW অ্যান্ডারসন, তারপরে কে, F মিলেট। আমি বাংলা ইংরেজি মিলিয়ে লিখতেছি, বানান ভুল হতে পারে। JM ম্যাকলয়েড।
এই যে তিনজন কমিশনার এবং একজন সভাপতির সমন্বয়ে একটা আইন কমিশন গঠিত হলো এবং এই আইন কমিশন কখন সর্বপ্রথম ভারতীয় আইন কমিশন নামেই পরিচিত এবং এই যে আমাদের প্যানাল কোড 1860 এটা প্রণয়ন করার জন্য সর্বপ্রথম 1837 সালে একটা বিল, এটা কি বলা হয় খসড়া বিল, কি করলেন উত্থাপন করলেন, হ্যাঁ খসড়া বিল। এই বিলটি জমা দেওয়ার পর পার্লামেন্ট কি করলো অনেক যাচাই বাছাই করে 1860 সালে এটা সংশোধনে পাশ করলেন। কত সালে? এই যে 1860 সালে এটা কি হয় চূড়ান্তভাবে পাশ হয়। সেই কারণে আমাদের দা প্যানাল কোড 1860 হিসেবে আমাদের এটা পরিচয় ঘটে। কমিশনার ক্যামেরুন অ্যান্ডারসন মিলেট ম্যাকওয়েট, ক্যামেরুন কোথায় পেলেন? JW অ্যান্ডারসন, F মিলেট, JM ম্যাকলয়েড, ক্যামেরুন কোথায় পেলেন ভাই? কমিশনার ক্যামেরুন না, ক্যামেরুন হবে না, JW অ্যান্ডারসন, F মিলেট, JM ম্যাকলয়েড, হ্যাঁ ম্যাকলয়েড, JW অ্যান্ডারসন, F মিলেট, JM ম্যাকলয়েড, ঠিক আছে। মাইনুদ্দিন আহমেদ রিপন ইজ ওয়াচিং, মাইনুদ্দিন আহমেদ চিনতে পারছে না। যাই হোক, আমরা তাহলে এই যে ভারতীয় আইন কমিশন গঠিত হওয়ার পরে এখান থেকে প্রশ্ন বিগত সালে করা হয়েছে যে সর্বপ্রথম ভারতীয় আইন কমিশনের যে সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন, চেয়ারম্যান ছিলেন কে? কমেন্ট করবেন, পড়াটা যেন ক্লাসেই আপনার মুখস্থ হয়ে যায়। এটা কে ছিলেন? থমাস বেবিংটন মেকুলে এবং তিনজন কমিশনার ছিলেন JW অ্যান্ডারসন, F মিলেট, JM ম্যাকলয়েড। সবাই একবার করে কমেন্টে লিখে ফেলেন, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এই যে 1860 সালে এটা কখন পাশ হলো, কখন বলেন তো দেখি? দিনা আফরোজ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দেখেন এই যে প্যানাল কোড কখন পাশ হলো, এটা 6 অক্টোবর। কখন পাশ হয়? প্রণয়ন হয়, পাশ বা প্রণয়ন, দেখেন পাশ বা প্রণয়ন হয় 6 অক্টোবর 1860, ঠিক আছে। কখন? 6 অক্টোবর 1860। তবে এই আইনটা কার্যকর কখন হয়? দেখেন কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে। দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পাশ 60 সালে হলেও কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে, ঠিক আছে। থমাস বেবিংটন মেকুলে, লেট ম্যাকলয়েড, হ্যাঁ আফরিনা শিকদার 1860 সালের 6 অক্টোবর 6 অক্টোবর এটা পাশ হয়। এখন দেখেন এই যে আমরা 1860 সালে আমরা দেখলাম এটা কত নং আইন হিসেবে? এটা হচ্ছে 1860 সালে যতগুলো আইন প্রণয়ন হয় তন্মধ্যে 45 নং আইন হিসেবে এটা স্বীকৃতি পায়। কত নং আইন? এটা হচ্ছে 1860 সালের কত নং আইন? 45 নং আইন। সবাই কমেন্ট করবেন। এখন দেখেন এই আমাদের এই প্যানাল কোডে কি আছে? এখানে দুই ধরনের ধারা আছে। এখানে ধারাগুলো দুই ধরনের আছে, দুই ধরনের। একটা হচ্ছে সংজ্ঞামূলক, সংজ্ঞা বা ব্যাখ্যা। কিছু ধারাতে সংজ্ঞা বা ব্যাখ্যা আছে, আবার কিছু ধারাতে ওই যে শাস্তির কথা বলা আছে। একটা অপরাধের সংজ্ঞা বা ব্যাখ্যা, যে অপরাধটা আপনি করবেন ওই অপরাধের সংজ্ঞা ব্যাখ্যা, যেমন জালিয়াতি ফরজারি কি, চিটিং কি, ধর্ষণ কাকে বলে, গ্রিভিয়াস হার্ট কাকে বলে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সংজ্ঞা ব্যাখ্যা। এবং এই যে অপরাধগুলোর শাস্তি কতটুকু ওই ধারাগুলোতে বর্ণনা করা আছে। তাহলে আমরা প্যানাল কোডের ধারাগুলোকে দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সংজ্ঞামূলক বা ব্যাখ্যামূলক ধারা, আরেকটা হচ্ছে শাস্তিমূলক ধারা। তো এই যে 1845 নং আইন 1860 সালের, এটা কোন আইন? 1860 সালের 45 নং আইন কোন আইনটাকে বলা হয়? এটাও প্রশ্ন হতে পারে, কমেন্ট করবেন। এখন দেখেন এই আইনটা
কি আইন? এটা কি পদ্ধতিগত আইন নাকি মূল আইন? প্রশ্ন এখান থেকেও হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই যে আইনে আমরা জানি কোনো সংজ্ঞা বা শাস্তি বা অধিকার বর্ণনা করা থাকে তাকে বলা হয় সাবস্টেন্টিভ ল বা মূল আইন। হ্যাঁ, সাবস্টেন্টিভ ল বা মূল আইন। হ্যাঁ, মূল আইন বা তত্ত্বগত আইন। ওকে, বা তত্ত্বগত আইন। হ্যাঁ, ৪৫ নং আইন কাকে বলা হয়? 1860 সালের ৪৫ নং আইন যদি বলি, এটাই হচ্ছে আমাদের আজকের এই আলোচনার বিষয়, পেনাল কোড। এখন দেখেন এখানে কয়টা অধ্যায় আছে, এটা নিয়েও প্রশ্ন হয়ে যেতে পারে, আপনাকে জানতে হবে। অধ্যায় 23টি, ধারা 511টি। তাহলে আমাদের প্রাসঙ্গিক বা প্রাথমিক আলোচনা সাবস্টেন্টিভ ল, ভেরি গুড। LLB হ্যানা উষা, তত্ত্বগত বা মূল আইন মশিউর রহমান, ডিনা আফরোজ, ভেরি গুড। যারা বেশি বেশি কমেন্ট করেন তাদের পড়াটা মনে থাকবে। তাহমিনা ইসলাম, রুজা রহমান, হ্যাঁ, আসাদুল ইসলাম আসাদ, ওকে, ভেরি গুড। তো এখানে আমাদের যে মূল বিষয়টা, সামারিটা, এই বিষয়গুলো থেকে মনে রাখতে হবে যে এই আইনটা সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে পাশ হয় কত সালে? আমাদের এই আইনটা পাশ হয় 1860 সালের 6 অক্টোবর। এখানে এই প্যানাল কোডটা গঠন করার জন্য 1834 সালে ভারতীয় আইন কমিশন গঠিত হয়। এখানে একজন সভাপতি এবং 3 জন কমিশনার, মোট 4 সদস্য বিশিষ্ট একটা আইন কমিশন গঠিত হয়। এবং এই আইনটা একটা মূল আইন বা সাবস্টেন্টিভ ল কার্যকর হয় 1862 সালের 1 জানুয়ারি। এই প্যানাল করে 23টি অধ্যায়ে 5টি 11টি ধারা বিভক্ত। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। দেখেন এখান থেকে প্রশ্ন বিগত সালে হয়েছে, 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কমেন্ট করবেন দ্রুত। 1834 সালে ভারতীয় আইন কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ইন্ডিয়ান ল, আশরাফুন নাহার মুন্নি নাকি আশরাফুন মুন্নি, যাই হোক নামের সাথে মিলে যায় তো আমার। প্রথম স্টুডেন্ট, আমাদের প্রথম ক্লাসের নতুন স্টুডেন্ট, সবাই চিনে রাখেন। কেমন আছেন আপনি? আশা করি যেহেতু যুক্ত হয়েছেন অবশ্যই চেষ্টা করবেন লাইভে ক্লাস দেখার জন্য, নিয়মিত ক্লাস দেখার জন্য। আর আমাদের এখানে নিয়ম হচ্ছে আজকে আমি যা পড়াবো আগামীকাল সবাই লিখবেন, অ্যাসাইনমেন্ট হিসেবে আমাদের গ্রুপে জমা দিয়ে দিবেন। সবার জন্য এটা বাধ্যতামূলক একটা কি আনোয়ার হোসেন, অধ্যায় 23, 511টি ধারা। ওকে, সাদ্দাম হোসেন, 23টি অধ্যায়, 511টি ধারা, ভেরি গুড। ধারা 511টি, কার্যকর রয়েছে 488টি। যাই হোক, কার্যকর কয়টা এটা নিয়ে ধারা প্রশ্ন হবে না। থমাস ভেবিংটন ম্যাকুলে, ভেরি গুড। যাই হোক, আমরা দেখেন এই প্যানাল কোডে কিন্তু আরেকটা মৃত্যুদণ্ডের কয়টা ধারা আছে এটা নিয়ে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, মৃত্যুদণ্ড, দেখেন দণ্ডবিধিতে এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সম্পর্কিত ধারা আছে মোট 10টি। এই যে প্যানাল কোডে আমরা যে 511টি ধারা, এই 511টি ধারার মধ্যে দেখবেন মোট 10টি ধারা আছে, যে 10টি ধারার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে মৃত্যুদণ্ড। এই যে মৃত্যুদণ্ডের ধারাগুলো আপনারা যদি এক নজরে দেখি, হ্যাঁ, এক নজরে একটু দেখে নেবেন, একটু মুখস্থ করে রাখবেন সবাই। 121 ধারা, দেখেন 121-এর পরে বলছে 132, 194, এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ। 302 বহুল প্রচলিত ধারা, 303, 305, 307, দেখেন, তারপর 326-এর ক, 364-র ক, 396, দেখি কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেছে। দেখেন তাহলে 121, 132, 194 মিথ্যা সাক্ষ্য, 121 রাষ্ট্রদ্রোহ, হ্যাঁ, কেউ যদি রাষ্ট্রের সাথে বিরোধিতা করে, 132 এই সেনাবাহিনীরা যদি কোনো বিদ্রোহ করে, 194 হচ্ছে মিথ্যা সাক্ষ্য দিলে, 302 তো আমরা সবাই জানি খুন, 303 হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি খুন, 305 দেখা যাচ্ছে নাবালক কোনো দেখা যাচ্ছে
আনসাউন্ড মাইন্ডকে আপনি মৃত্যুদণ্ডে মানে মৃত্যুর জন্য প্ররোচনা দিলেন। 307 অ্যাটেম্পট টু মার্টার, হ্যাঁ দেখা যাচ্ছে খুনের উদ্দেশ্যে, এটাও হতে পারে। 326 গুরুতর জখম করে কারোর মৃত্যু ঘটালে। 364 অপহরণের জন্য, হ্যাঁ গুম করলে। 396 ডাকাতি সংগঠনকালে খুন করলে। এই ধারাগুলো 10টি ধারা আপনি একটু নোট নেবেন। এই 10টি ধারাতে কি কি বলা আছে, কোন ধারাতে কি আছে বিস্তারিতভাবে একটু পড়ে নেবেন। এই 10টি ধারায় কি করা যায়, মৃত্যুদণ্ডের বিধান আছে, মৃত্যুদণ্ডের বিধান আছে। ওকে ওকে, প্রশ্ন এখান থেকে হতে পারে। হ্যাঁ যাই হোক, আমরা ধারাভিত্তিক আলোচনায় চলে যাচ্ছি। আমরা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে করে যাব। কারণ বিগত সালের একটা কথা মনে রাখবেন, এই মুহূর্তে যারা চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন যে আমি ডো আর ডাই, অর্থাৎ এমনভাবে পড়বো যেন আমার এখান থেকে 100% আমি পাস করতে পারি, বেশি পড়বো না, মাথায় নিতে পারি না, আমি এইভাবে পড়বো। এখন তাদের উদ্দেশ্যে একটাই সাজেশন দিয়ে রাখি, 100% আপনারা বিগত সালের যে ধারাগুলো থেকে প্রশ্ন হয়েছে, বিগত সালের যে সকল ধারা থেকে প্রশ্ন হয়েছে, ওই যে ধারা থেকে প্রশ্ন হলো, ওই ধারার সকল বিষয়বস্তু আপনাকে মনে রাখতে হবে। কারণ 70% প্রশ্ন কিন্তু বিগত সালের ধারা থেকেই করা হয়। কিভাবে করা হয়, এদিক সেদিক উল্টিয়ে পিল্টিয়ে করা হয়ে থাকে। তাই আমি বলবো বিগত সালের প্রশ্নগুলো সমাধান করার পাশাপাশি ওই ধারা সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওকে, তাহলে দেখেন আরেকটা প্রশ্ন যদি সমাধান করি, দণ্ডবিধি প্রণীত হয় কত সালে? কমেন্ট করবেন। সহজ প্রশ্ন, 1898, 1860, 1859, 1861। পরের প্রশ্ন, দণ্ডবিধি কোন ধরনের আইন? মূল আইন, সামাজিক শৃঙ্খলা রক্ষাকারী আইন, সংস্কারমূলক আইন, পদ্ধতি বিষয়ক আইন। আরেকটা প্রশ্ন, পেনাল কোড হলো একটি অ্যাডজেক্টিভ ল, প্রসিডিউরাল ল, সাবস্টেন্টিভ ল নাকি প্রিভেন্টিভ ল? এরকম প্রশ্ন করা হয়েছে প্রাসঙ্গিক বিষয় থেকে। ওকে, দেখেন আমরা একসাথে দুইটা ধারা এখন শিখবো। টেকনিকটা শিখবেন আপনারা। হ্যাঁ, টেকনিকটা দেখেন, এই যে আমাদের বাংলাদেশের মানচিত্র, আমরা জানি বাংলাদেশ যে সীমানা 1,71,570 বর্গ কিলোমিটার নাকি? স্যার ফৌজদারি সাজেশন দিবেন বলেছিলেন। আচ্ছা জয়নাল আবদিন সাহেব, আজকে আমরা পেনাল কোডের ক্লাস নিচ্ছি, আপনি সাজেশন চাচ্ছেন এখানে, এটা কেমন ভাই? আপনি তো গ্রুপেও লিখতে পারতেন স্যার সাজেশনটা দিয়েন, আমরা তো এখানে পেনাল কোড নিচ্ছি, তাই না? তাহলে বাংলাদেশ এর ভিতরে যদি কেউ অপরাধ করে, দুই ধারা। এক কথায় মনে রাখবেন, বাংলাদেশের ভিতরে যদি কেউ অপরাধ করে, বাংলাদেশের ভিতরে কোনো অপরাধ সংগঠন করলে এই পেনাল কোড অনুযায়ী বিচার হবে। কি বলছে দেখেন, বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের শাস্তি বাংলাদেশের মধ্যে এই বিধির আওতায়, মানে এই পেনাল কোডের যে ধারাগুলো আছে এর অধীনে যে সকল অপরাধ সংঘটিত হবে বাংলাদেশের ভিতরে, তাহলে এই বাংলাদেশের ভিতরে যদি অপরাধ সংঘটিত হয় তাহলে পেনাল কোড অনুযায়ী তার বিচার হবে। ঠিক আছে, এখন দেখেন 3 এবং 4 এই দুইটা ধারা ভিন্ন। 3 যোগ 4, দেখেন এটা হচ্ছে বাংলাদেশের বাহিরের কথা বলা হচ্ছে, বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধের শাস্তি। বলেন তো এটা ফৌজদারি কার্যবিধি বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের শাস্তি সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? দেখি কে বলতে পারেন। ফৌজদারি কার্যবিধি, আমার ক্লাসগুলি হচ্ছে সাজেশন। ফৌজদারি কার্যবিধি আমি যে ধারাগুলো পড়িয়েছি সবগুলোই সাজেশন ধারা। কোনটা বাদ দিবেন? আমি যে ধারাগুলো পড়াবো প্রত্যেকটা ধারা থেকে প্রশ্ন হতে পারে হওয়ার মতো। আজকে পেনাল কোড শুরু করেছি, আমি তো গুরুত্বপূর্ণগুলোই পড়াবো, অন্যগুলো পড়াবো না। একটা কথাই মনে রাখবেন, আমি যে ধারাগুলো পড়াবো প্রত্যেকটা ধারাই হচ্ছে আপনার জন্য সাজেশন। ওকে, তবে হ্যাঁ স্পেশাল সাজেশন দেব যখন রিভিশন ক্লাস করাবো। ওয়েট, ব্যস্ত হবেন না। মৃদুল চক্রবর্তী, আসাদুল ইসলাম আসাদ, দুরন্ত শিক্ষার্থী, এমডি সালাম সাহেব যুক্ত হয়েছেন। 188 সিআরপিসি, ভেরি গুড। সিআরপিসি 188 স্যার। ওকে, ইকবাল হোসেন বলছেন 8। এমডি মান্নান সাহেব যুক্ত আছেন। ওকে, এখন দেখেন বাংলাদেশের ভিতরে যদি এই বিধির আওতার অধীনে কোনো অপরাধ সংগঠন করে
তাহলে প্যানাল কোড অনুযায়ী বিচার হবে। তবে এখানে দুইটা ধারা দেখেন একটু ভিন্ন কথা বলছে। 3 কি বলছে? বাংলাদেশের বাইরে সংঘটিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। অর্থাৎ দেখা যাচ্ছে 3 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, মনে রাখবেন একটা কথাই, এখানে হতে পারে বাংলাদেশের কোনো নাগরিক, দেখা যাচ্ছে উগান্ডা বা বাংলাদেশের বাহিরে, ধরেন ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ চীন, এখানে গেল, তিনি এমন একটা অপরাধ সংগঠন করলেন যেটা বাংলাদেশে আমলযোগ্য, পেনাল কোড অনুযায়ী শাস্তিযোগ্য। দেখা যাচ্ছে বাংলাদেশে কোনো নাগরিক ইন্ডিয়াতে গিয়ে এখানে একটা খুন করলেন, ওই ব্যক্তিকে বাংলাদেশের যেখানেই পাওয়া যাবে সেখানে তার বিচার হবে। এটাই বলা হচ্ছে 3 ধারা। সহজ কথা, পেনাল কোডে 3 ধারাতে মনে রাখবেন, বাংলাদেশের একজন নাগরিক কি করলো, দেখা যাচ্ছে ইন্ডিয়াতে বা অন্য কোথাও কি করলো, একটা খুনের অপরাধ সংগঠন করলো, একটা পেনাল কোড, আমাদের যে 511টি ধারা আছে, এই ধারা অনুযায়ী একটা অপরাধ সংগঠন করলো, বাংলাদেশে যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তার বিচার হবে। আবার 4 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, এখানেও সেম বিষয়, তবে এখানে আরো কিছু অ্যাড করা হয়েছে, যে বাংলাদেশের বাহিরে ধরেন একটা বিমান, বাংলাদেশের রেজিস্ট্রিকৃত একটা জাহাজ, আপনি জাহাজ দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের বাহিরে যাচ্ছেন, একটা বিমান দিয়ে বাংলাদেশের বাহিরে যাচ্ছেন, ওই বিমানের মধ্যে দেখা যাচ্ছে আকাশপথ পাড়ি দিয়ে, ইন্ডিয়া পাড়ি দিয়ে, চায়না পাড়ি দিয়ে অন্য কোথাও যাচ্ছেন, ওই বিমানের মধ্যে আপনি একটা অপরাধ করলেন, তখন বাংলাদেশে বিচার হবে বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী। সেটা যদি হয় বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ, বিমান বা অন্য কোনো, দেখেন বলা হচ্ছে বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো জায়গায় যদি বাংলাদেশি নাগরিক কোনো অপরাধ সংগঠন করে, আবারও বলা হচ্ছে বাংলাদেশের রেজিস্ট্রিকৃত বা নিবন্ধিত যে কোনো জাহাজ বা বিমান আরোহী যে কোনো ব্যক্তি উক্ত জাহাজ বা বিমান পুঁতে যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকেন, অর্থাৎ বিমানের ভিতর দিয়ে আপনি এক দেশ পাড়ি দিয়ে আরেক দেশ পাড়ি দিয়ে আরেক দেশে যাচ্ছেন, বিমানের ভেতরে আপনি একটা অপরাধ সংগঠন করলেন, এখন কিন্তু বাংলাদেশে পেনাল কোড অনুযায়ী যদি এইটা অপরাধ হয় এখানেই বিচার হবে। যেমন কিছু উদাহরণ এখান থেকে আপনাকে পড়ে নিতে হবে মূল বই থেকে, আর যাদের হাতে গাইড আছে গাইডে এই উদাহরণগুলো দেওয়া আছে। যেমন ধরেন এ নামক একজন ব্যক্তি, বাংলাদেশের একজন নাগরিক, সে জাপানে খুনের অপরাধ সংগঠন করে, বাংলাদেশের যে কোনো স্থানে যেখানেই তাকে পাওয়া যাবে, সন্ধান পাওয়া যাবে, খুনের দায়ে তার বিচার শাস্তি দেওয়া যাবে, সিম্পল বিষয়। আবার দেখেন বাংলাদেশের সরকারের চাকরিরত বিদেশি নাগরিক সি খুলনায় একটি হত্যাকাণ্ড সংগঠন করে, বাংলাদেশের যে কোনো স্থানেই তাকে পাওয়া যাবে সেখানে তার বিচার হবে। তাহলে এখানে 2টা কথা বলা হচ্ছে, বাংলাদেশের নাগরিক যদি বিদেশে কোনো অপরাধ সংগঠন করে তাহলে পেনাল কোড অনুযায়ী বিচার হবে, আবার বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে এসেও যদি দেখা যাচ্ছে এই পেনাল কোড অনুযায়ী কোনো অপরাধ সংগঠন করে তাহলে এই অনুযায়ী তার বিচার হবে। সিম্পল বিষয়, বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। 2, 3, 4 ধারা। এখান থেকে কিছু প্রশ্ন, বিদেশে বাংলাদেশের দূতাবাস অপরাধ করলে, মাইনুদ্দিন আহমেদ রিপন, বিদেশে বাংলাদেশ দূতাবাসে অপরাধ করলে, হ্যাঁ বাংলাদেশ, আর এখানে যে 3, 4 ধারাটা বলা হচ্ছে, বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে অর্থাৎ আউট অফ বাংলাদেশ, বাংলাদেশের সীমানার বাহিরেও যদি কোনো অপরাধ সংগঠন করে, আর সেটা যদি হয় আমাদের আজকের যে আলোচনার বিষয় পেনাল কোডের শাস্তিযোগ্য, তাহলে বাংলাদেশে আসা মাত্র যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তার বিচার হবে। ঠিক আছে, মাইনুদ্দিন আহমেদ রিপন, চিনতে পারলাম না, একটু কমেন্ট করবেন। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে 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 এখান থেকে 2টা প্রশ্ন বিগত সালে করা হয়েছে। বাংলাদেশি কোনো নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে, কয়ের বিচার এবং শাস্তি কোথায় হবে বলেন তো? আবার আরেকটা প্রশ্ন, যুক্তরাজ্যে বসবাসকারী একজন বাংলাদেশি নাগরিক, সে উগান্ডায় এক ব্যক্তিকে হত্যা করে, বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোন আদালতে এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায়? কোথায়? উগান্ডায়, যে কোনো দেশে, যুক্তরাজ্যে নাকি বাংলাদেশে? জান্নাতুল ফেরদাউস কেমন আছেন কমেন্ট করবেন। আশা করি সিম্পল বিষয়। হ্যাঁ,
দুই ধারা বাংলাদেশের ভিতরে, 2, 3, 3 এবং 4 ধারা বাংলাদেশের বাহিরে অপরাধ করলেও বাংলাদেশের কে ফোন দিছে আসো, শিরিন সুলতানা কে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি কনেরি বলছিলাম স্যার, আমি ক্লাসে জয়েন করতে পারছি না কেন স্যার? আপনি কি আমার এই গ্রুপে রিকোয়েস্ট দিয়েছেন? স্যার আজকে কি নতুন করে গ্রুপ ক্রিয়েট হয়েছে? আমি তো আগে থেকেই ছিলাম এখানে, তো ক্লাস করলাম। আগে থেকে ছিলেন? আমি তো বিষয়টা হচ্ছে প্রায় 4 দিন যাবত নতুন গ্রুপ, প্যানেল কোডের গ্রুপ খুলে এখানে ক্লাস করব, এটা তো আমি তো গ্রুপে লিখে দিচ্ছি অনেকবার। আজকেও তো ক্লাসের পূর্বে আমার মিস্টেক প্লিজ, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, একটু নিয়ে নেন না স্যার। আচ্ছা, এখনই নিয়ে নিচ্ছি, এখনই। এখন বলে দাও তো কল দিয়ে, আপনাকে অ্যাড করছে, আপনি ক্লাসে ঢুকেন, পাবেন। আচ্ছা স্যার, বিদেশি নাগরিক যেখানে অপরাধ করবে সেখানে বিচার হবে নাকি যে কোনো জায়গায় বিচার হবে বাংলাদেশের? হ্যাঁ, বাংলাদেশে যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই বিচার হবে, এই কথাটাই বলা হচ্ছে। তবে আমরা এই যে আঞ্চলিক এখতিয়ারগুলো পড়েছি, যেখানে অপরাধ সংঘটিত হবে সেখানেই বিচার হবে, মূলত সেখানেই হয়। দেখা যাচ্ছে যে জেলার ভিতরে যে জায়গায় অপরাধটা সংগঠন করে মূলত সেখানে বিচারগুলো হয়ে থাকে, এটা হচ্ছে নিয়ম। তবে বলা হচ্ছে ধারাতে যে বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে যদি অপরাধ করে এক স্থান থেকে আরেক স্থানে ধরা পড়লো, দেখা যাচ্ছে মামলাটা কোথায় হয়, ওই জায়গায় কিন্তু মামলাটা হয় যেখানে অপরাধ সংগঠন হয়, এটা তো কথার কথা। হ্যাঁ, তবে বাংলাদেশের বিচার যাবে না। ওকে, কি বাংলাদেশে কয়ের বিচার করা যাবে না মানে প্রিন্স মাহমুদ কেন বললেন এটা? যাই হোক, আমরা ইনশাল্লাহ মোটামুটি এটা জানলাম। হ্যাঁ, এখন দেখি আমরা 6 ধারাতে চলে যাচ্ছি। দেখেন 6 ধারা, সবাই 6 ধারায় চলে যায়। 6 ধারা দেখেন, এখানে চমৎকার একটি কথা বলা হচ্ছে, বিধির সংজ্ঞা সমূহের অর্থ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে হবে। এই বিধি বলতে কি বোঝাচ্ছে? বিধি, এই বিধি মানে দণ্ডবিধি বা পেনাল কোড, দণ্ডবিধি বা পেনাল কোডকেই বোঝাচ্ছে। এই বিধির অধীনে এই বিধির সংজ্ঞা সমূহ কি করতে হবে? দেখেন কথাটা বলা হচ্ছে, সংজ্ঞা সমূহের অর্থ কি করতে হবে? সাধারণ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে হবে। ব্যতিক্রম বলতে কি বোঝায়? দেখেন, সংজ্ঞা সমূহের অর্থ ব্যতিক্রম সাপেক্ষে হবে। সংজ্ঞা সমূহ বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা এই পেনাল কোডে সহজ ভাষায় বুঝেন, এই পেনাল কোড যে আমরা আজকে পড়ব, এই পেনাল কোড, আচ্ছা, আমাদের এই পেনাল কোড যে আমরা এখানে আজকে আলোচনা করতেছি, এই পেনাল কোডে কিন্তু 511টা ধারা ইতিমধ্যে আমরা জানি। এই 511টা ধারার মধ্যে চমৎকারভাবে আপনি মনে রাখবেন, জেনারেল এক্সেপশন একটা কথা আছে, সাধারণ ব্যতিক্রম। কেউ কি বলতে পারবেন এই সাধারণ ব্যতিক্রম ধারা কত থেকে কত পর্যন্ত? দেখি কে পারেন। হ্যাঁ, এর অর্থগুলো মানে এই আইনে যত প্রকার সংজ্ঞা আছে সকল সংজ্ঞার অর্থই ব্যতিক্রম সাপেক্ষে ধরতে হবে। এখন সাধারণ ব্যতিক্রম একটা অধ্যায় আছে, এই অধ্যায়টা আমি বলেই দিচ্ছি, চতুর্থ অধ্যায়
ধারা কত? হ্যাঁ, একজন কমেন্ট দিয়েছেন ৭৬ থেকে ১০৬ ধারা। এই যে চতুর্থ অধ্যায় বা ৭৬ থেকে ১০৬ ধারা, এখানে কিন্তু আপনি কোনো অপরাধ করলে সেটা ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যতিক্রম ধারা এগুলো। আপনি কখন খুন করলেও আপনার শাস্তি হবে না। যেমন ধরেন আপনার ব্যক্তিগত আত্মরক্ষার যে অধিকার, এই ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি দেখা যাচ্ছে আপনি 10টি ক্ষেত্রের কথা বলা হচ্ছে, 10টি ক্ষেত্রে আপনি খুন করলেও কি হবে না? অপরাধ হবে না। তাহলে এই যে ব্যতিক্রম ধারাগুলো আমরা পড়ব চতুর্থ অধ্যায়ে ৭৬ থেকে ১০৬ ধারা পর্যন্ত। এই যে এই সংজ্ঞাগুলো প্রত্যেকটা অর্থই কিন্তু কি করতে হবে? ব্যতিক্রম সাপেক্ষে হবে। অর্থাৎ এই আইনে আপনি যদি একটা শাস্তি দিতে চান, তখন কিন্তু আদালত বা বিচারক জুরিগণ কি করবেন? ব্যতিক্রম সাপেক্ষে তাকে কি করতে হবে? শাস্তি দিতে হবে, দণ্ড দিতে হবে। এই যে যেমন আমরা ৮০ ধারাতে পড়ব যে কুড়াল থেকে দেখা যাচ্ছে আপনি বৈধ একটা সরল বিশ্বাসে গুড ফেথ একটা কাজ করতেছেন, কুড়াল থেকে বাট খুলে একজন ব্যক্তি আহত হলো, পরে মারা গেল। আপনার কাজটা কি ছিল? গুড ফেথ, মানে সরল বিশ্বাসে যত্ন সহকারে, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, অর্থাৎ যত্ন সহকারে যখন আপনি এই কাজটা করতেছেন, অন্য কোনো ব্যক্তিকে হত্যা করার ইন্টেনশন যখন আপনার না থাকবে, গাল্টি মাইন্ড না থাকবে, তখন কিন্তু দেখা যাচ্ছে যদি উনি আহত হয়ে মারাও যান, আপনার কোনো অপরাধ হবে না। আপনি ফৌজদারি দায় থেকে ৮০ ধারাতে বলা হচ্ছে আপনাকে অব্যাহতি দেওয়া হবে। ১০০ ধারাতে যেমন আমরা দেখি ৬টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যায় না, ৬টি ক্ষেত্র আছে ১০০ ধারাতে। এখানে কি করা হয়েছে? এখানে এই যে ফৌজদারি দায়, এই দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৬টি ক্ষেত্রে আপনি যদি দেখা যাচ্ছে কেউ আপনাকে আক্রমণ করতে আসে, গুরুতর জখম করার জন্য আপনি তাকে আপনার আত্মরক্ষার যে ব্যক্তিগত অধিকার, নিজেকে রক্ষা করার জন্য মৃত্যু ঘটাতে পারবেন। আপনাকে খুন করার জন্য কেউ আসছে, আপনি তাকেও খুন করতে পারবেন আপনার নিজেকে রক্ষা করার জন্য। এই ক্ষেত্রে কিন্তু আপনার শাস্তি হবে না, আপনি প্রমাণ করতে পারলে। সো এই কারণে এই ৬ ধারাতে যে কথাটা বলা হচ্ছে, এই ৬ ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা, যে এই বিধি মানে এই দণ্ডবিধির সংজ্ঞা সমূহের অর্থ ব্যতিক্রম সাপেক্ষে কি করতে হবে? ব্যতিক্রম সাপেক্ষে প্রত্যেকটি সংজ্ঞা বিশ্লেষণ করতে হবে। এই আইনে যতগুলো শাস্তি আপনি দিতে চান, প্রত্যেকটা শাস্তি দিতে হবে ব্যতিক্রম দেখে দেখে। ব্যতিক্রম আছে কিনা? হ্যাঁ, ১০০ ধারাতে ৬টি, ১০৩ ধারাতে 4টি, মোট হচ্ছে 10টি। শরীর রক্ষা এবং সম্পত্তি রক্ষা আমরা পড়াবো। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ৬ ধারাটা এখান থেকে শিখলাম। আমরা ১ লাখেই চলে যাব কোথায়? যেগুলো গুরুত্বপূর্ণ সব পড়তে হবে না। দেখেন ১৯ ধারাতে বলা হচ্ছে বিচারক বা জাজের সংজ্ঞা। এখান থেকে শুধু মনে রাখবেন জাজের সংজ্ঞা। দেখেন আমি যেগুলো এখানে সংজ্ঞাগুলো মুখস্থ করার দরকার নাই। ১৯ বিচারক বা জাজ, বিচারক বা জাজ সংজ্ঞা, খালি আর সংজ্ঞা মনে রাখবেন। বিচারকের সংজ্ঞা কোথায় আছে? ১৯ ধারা। এটা প্রশ্ন হতে পারে এইটুকু। বিচারালয় ২০ ধারা, ২০-এ কি আছে? বিচারালয়। তারপর দেখেন ২১ ধারাতে বলা হচ্ছে সরকারি কর্মচারী, পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারীর সংজ্ঞা, সরকারি কর্মচারী। এগুলো শুধু একবার শিখে নেবেন সংজ্ঞা। মানে ১৯-এ কি আছে? বিচারকের সংজ্ঞা ১৯, ২০-এ আছে বিচারালয়ের সংজ্ঞা। এইটুকুই মনে রাখবেন যে ২০ ধারাতে বিচারালয়, ১৯ ধারাতে বিচারক, ২১ ধারাতে পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারী। এই ধারা থেকে একটা প্রশ্ন হতে পারে, কয় শ্রেণীর ব্যক্তিকে কয় শ্রেণীর ব্যক্তি সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবেন? এখানে 11 শ্রেণীর ব্যক্তির কথা বলা হচ্ছে। প্রশ্ন হতে পারে পাবলিক সার্ভেন্ট কয় শ্রেণীর ব্যক্তিকে বলা হয়? 11 শ্রেণীর ব্যক্তি এখানে আছে। ওকে। তারপরে দেখেন এখানে অস্থাবর সম্পত্তি, মুভেবল প্রপার্টি সংজ্ঞা, অস্থাবর সম্পত্তির শুধু এটুকুই শিখে রাখবেন। হ্যাঁ, অস্থাবর সম্পত্তি। তারপরে হচ্ছে 23 ধারাতে দেখেন বলা হচ্ছে অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি।
রংফুল গেইন, রংফুল গেস, দুইটা সংজ্ঞা আছে 23 ধারাতে, দুইটা সংজ্ঞা আছে দেখেন, অবৈধ লাভ, অবৈধ ক্ষতি সংজ্ঞা, এইটুকুই শুধু মনে রাখবেন। 23 ধারাতে রংফুল গেইন এবং রংফুল লস, এইটুকু মনে রাখবেন, এত মনে রাখার দরকার নাই, ঠিক আছে। অসাধুভাবে, ডিসঅনেস্টির সংজ্ঞা কোথায় আছে প্রশ্ন হতে পারে। 24 ধারা, 24 ধারা অসাধুভাবে বা ডিসঅনেস্টলি, অসাধুভাবে, ঠিক আছে। দেখেন 25 ধারাতে প্রতারণামূলক ভাবে, শুধু এইটুকু মনে রাখবেন, প্রতারণামূলক ভাবে, ঠিক আছে। এইভাবে মনে রাখবেন, মানে আমি একটু লিখিয়ে দিলাম কোন ধারাতে কি আছে, এইটুকু শুধু মনে রাখবেন এখান থেকে, হ্যাঁ, মুখস্থ এইটুকুই, আর কিচ্ছু না। মানে 19 ধারাতে কি বিচারক, 20 ধারাতে বিচারালয়, 21 ধারাতে পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মচারী হচ্ছে 11 শ্রেণীর ব্যক্তি, এইভাবে মনে রাখবেন। দলিলের সংজ্ঞা কোথায় আছে বলতে পারবেন? সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইনের দলিলের সংজ্ঞা কোথায় আছে বলেন তো দেখি। দলিল এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় আছে দেখি। আমাদের এই প্যানাল কোডে আছে 29 ধারা। তো এটি এভিডেন্স অ্যাক্টের কোথায় আছে কে বলতে পারেন? দেখি কমেন্ট করবেন। দলিলের সংজ্ঞা কোথায় আছে? দলিল বলতে একটা চিহ্ন বোঝাবে, দেখা যাচ্ছে এই যে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম, এটাও দলিল, ডকুমেন্টস। একটা পাথর, এই পাথরের উপরে একটা ছবি আঁকলেন, ছবি, ওটা একটা দলিল। একটা ব্যঙ্গচিত্র আঁকলেন, ব্যঙ্গচিত্র, এটাও একটা দলিল, ঠিক আছে। 29 ধারা প্যানাল কোড, ভেরি গুড। এভিডেন্স অ্যাক্টের 3 ধারা, ভেরি গুড, একই সংজ্ঞা। এই সংজ্ঞাটাই প্যানাল কোডে আছে 29 ধারা, এভিডেন্স অ্যাক্টে আছে 3 ধারা, এটুকুই মনে রাখেন এখান থেকে, হ্যাঁ। এটা কালকে কি করবেন জানেন? 2-3 বার করে লিখবেন। আপনারা সবাই আজকে যেহেতু আপনাদের প্রস্তুতি তো আমি দেখলাম ফৌজদারিতে পাই কত দূর, এখন থেকে প্রত্যেক দিন 2 বার করে, আমি যতটুকু ক্লাসে পড়াবো 2 বার করে লিখে অ্যাসাইনমেন্ট দিবেন, সকালে একবার, রাতে একবার। যে পারবে উনি হচ্ছে বেস্ট স্টুডেন্ট, ওকে। দেখেন মূল্যবান জামানত, কাজ বা বিচ্যুতি কোথায় আছে? অমিশন, দেখেন অ্যাক্ট এবং অমিশন, অমিশন কত ধারায়? 33। কাজ বা বিচ্যুতি, কাজও হতে পারে বিচ্যুতি, খালি সংজ্ঞাগুলো মনে রাখবেন কোথায় আছে, এটা কোথায়, এত কিচ্ছু না। আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাচ্ছি। এখন যে বিষয়টা পড়াবো মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের প্যানাল কোড 1860 সবচাইতে যে ধারাটুকু হচ্ছে লোহমর্ষক, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই ধারাটি আপনাকে কি করবে? একটা অপরাধকে বিস্তৃত করে দিবে, অনেক অর্থ বহন করবে। এই ধারাটাই হচ্ছে 34 ধারা। এই ধারাটার গুরুত্ব কি বলবো, অপরিসীম, 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 অনেক গুরুত্ব বহন করে এই 34 ধারা। এই 34 ধারাটা দেখা যাচ্ছে এমন একটা ধারা, মানে কি বলবো আপনাকে, প্রত্যেকটা প্যানাল কোডের মামলার সাথে দেখবেন একের অধিক আসামি থাকলেই 34 ধারা থাকবে, একের অধিক আসামি থাকলেই 34 ধারা থাকবে। দেওয়ানি আর ফৌজদারি এই দুটি বিষয়ের সমস্যা হচ্ছে স্যার, কম পারছি। পড়েন পড়েন, ভালো করে পড়েন, আবার তো পড়াবো, আবার পড়াবো, নো প্রবলেম। ফৌজদারি, দেওয়ানি, প্যানাল কোড, আমার টার্গেটই হচ্ছে আপনাদেরকে 3টা আইন। কারণ এই যে ছোট ছোট আইনগুলো আছে না, তামাদি, লিমিটেশন অ্যাক্ট যাকে বলে, সুনির্দিষ্ট, এভিডেন্স অ্যাক্ট, বার কাউন্সিল, 4টা আইন ফ্রি। এই 4টা আইন দেখবেন আপনার বার কাউন্সিলের ফেসবুকে অনেক শিক্ষক প্রত্যেক দিন ফ্রি ক্লাস নেয়, আমিও আপনাদেরকে নেব। প্যানাল কোড থেকে 3টা আইন আমি আপনাদেরকে গুরুত্ব দিচ্ছি। দেখেন তো আপনারা, ফ্রি ক্লাস কিন্তু প্যানাল কোড, ফৌজদারি, দেওয়ানি এগুলো কম নেয়। ওরা কি করে, তামাদি ছোট আইন ওটা ফ্রি ক্লাস নেবে, সুনির্দিষ্ট। প্রত্যেকটা কোচিং, বড় বড় কোচিং, আমি দেখেন, বিশ্বাস না হলে ভালো করে লক্ষ্য করেন, এখানেই হ্যাঁ, অভিন্ন অভিপ্রায় বা যৌথ দায় যাকে বলা হয়, অভিন্ন অভিপ্রায় বা যৌথ দায়, জয়েন্ট লাইবিলিটি বা যৌথ দায় বা অভিন্ন অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায়, খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা 34। এই ধারাটার অর্থ আপনাকে বুঝতে হবে। এখানে দেখেন যে শর্তগুলো আমাদেরকে পালন করতে হবে, অবশ্যই অবশ্যই কমন ইন্টেনশন, এর অর্থ কমন ইন্টেনশনও কিন্তু হতে পারে, কমন ইন্টেনশন,
এখানে একটা কথা বলা হচ্ছে, এই ধারাটার ইংরেজি হেডলাইন সহ, কি বললাম, ইংরেজি হেডলাইন ব্যাখ্যা সহ মনে রাখবেন। এখানে দেখেন, অ্যাক্ট বাই ডান সেভারাল পারসন ইন ফার্দারেন্স অফ কমন ইন্টেনশন কোথায় আছে, এইভাবে শিরোনামটা তুলে দিয়ে প্রশ্ন হতে পারে। দেখেন কিভাবে প্রশ্ন হবে। হ্যাঁ, ফৌজদারি পড়েন আর ভুলে যান, ফৌজদারি পড়তে হবে না, পড়লে আপনি ভুলে যাবেন। ফৌজদারি আপনাকে মাথায় রাখতে হবে। ফৌজদারিটা হচ্ছে পদ্ধতি, দেওয়ানি হচ্ছে পদ্ধতিগত আইন। যেগুলো পদ্ধতিগত আইন সেগুলো মুখস্থ করে কখনো আপনি শিখতে পারবেন না। এটার অর্থ কি জানেন? আপনাকে ক্লাস দেখতে হবে। দেখেন, আমি যে ক্লাসগুলোতে পড়াই, যেভাবে ফৌজদারি এবং দেওয়ানি যেভাবে পড়িয়েছি, আমি মনে করি আপনি কি করবেন, উকিল হওয়ার পরেও সেগুলো আমার কাজে লাগবে। আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি, যারা বুঝছেন কোনো দিন ভুলবেন না। ওই ক্লাসের পড়া দিয়ে আপনি পাশ করে আসতে পারবেন। গতবার আমাকে অনেক স্টুডেন্ট বলছে যে স্যার, আপনার শুধু ক্লাস করে পাশ করছি, দেওয়ানি আর ফৌজদারি থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন আসছে স্যার, বিশ্বাস করেন। এইবার ফৌজদারিতে আমি 3-4টা ক্লাস নিয়েছিলাম, পরীক্ষার কয়েকদিন আগে ফ্রি ক্লাস দিয়েছিলাম। আমি দেখলাম, ক্লাসটা পরে যাচাই করলাম, একটা ক্লাস থেকে 18টা প্রশ্ন কমন আসে। ফৌজদারি থেকে 18টা ক্লাস থেকে আসছে। তাহলে আর কি লাগবে? বুঝতে হবে, না বুঝলে হবে না। এখন দেখেন, যৌথ দায়টা আমরা সিম্পল একটা বিষয় বুঝি। ধরেন 4 জন ব্যক্তি আছে, এ, বি, সি এবং ডি। এই 4 জন ব্যক্তি কি করলো? তারা একটা পূর্ব পরিকল্পনা করলো। তারা কি করব? এখানে এইচ নামক একজন ব্যক্তিকে তারা হত্যা করবে। ভালো করে খেয়াল করেন, তাদের একটা পূর্ব পরিকল্পনা করলো যে এইচকে আমরা হত্যা করব। এখন এই পূর্ব পরিকল্পনা অনুযায়ী 4 জনই তার বাসায় ঢুকলো। একজন কি করলো? দরজায় দাঁড়িয়ে থাকলো, দরজায় দাঁড়িয়ে। আরেকজন কি করলো? আরেকজন দেখা যাচ্ছে রুমের মধ্যে। আচ্ছা, এইভাবে বলতে পারি, একজন দরজায় দাঁড়িয়েছিল, একজন বারান্দায় দাঁড়িয়েছিল পাহারা দেওয়ার জন্য, বারান্দায়। তারপরে আরেকজন কি করলো? এইচের হাত ধরলো, হাত। কার হাত? এইচ। আরেকজন এইচের হাত ধরলো, হাত ধরে রাখলো। এবং আরেকজন ডি তাকে ছুরি দিয়ে আঘাত করলো, ছুরি দিয়ে আঘাত। এখন দেখেন, এইচ মারা গেল। সিম্পল বিষয়টা মনে রাখেন। দেখেন, এখানে 4 জন আমরা ব্যক্তিকে দেখাচ্ছি। এ নামক ব্যক্তি দরজায় দাঁড়িয়ে পাহারা দিল, আরেকজন বারান্দায় দাঁড়িয়েও পাহারা দিল। তারা কিন্তু ভিতরে যায় নাই। রুমের ভিতর 2 জন ব্যক্তি ঢুকলো, সি এবং ডি। এর মধ্যে সি কি করলো? এইচকে ধরে রাখলো জাপড়িয়ে। আর ডি কি করলো? তাকে ছুরি দিয়ে আঘাত করলো। যার আঘাতের ফলে, এই যে ডি যে ছুরি দিয়ে আঘাত করলো, কে করলো? ডি। ডি এর আঘাতে কিন্তু এইচ মারা গেল। এখন দেখেন, এখানে এ নামক ব্যক্তি, বি নামক ব্যক্তি, তারা কি বলতে পারবে যে আমরা তো রুমের মধ্যে যাই নাই, আমরা তো তাকে ছুরি দিয়ে আঘাতও করি নাই, ছুরি দিয়ে আঘাত করছে ডি, শাস্তি হলে ডি এর হবে, আমাদের কি? এটা বলা যাবে না। এটাই হচ্ছে যৌথ দায় বা জয়েন্ট লায়াবিলিটি। তাদের যে একটা কমন ইন্টেনশন ছিল, তাদের একটা উদ্দেশ্য, পূর্ব পরিকল্পনা ছিল, এবং এই যে অপরাধটা সংঘটন হয়েছে, একজন বারান্দায়, একজন দরজায়, আরেকজন জাপড়িয়ে ধরলো, আরেকজন ছুরি দিয়ে আঘাত করলো। দেখেন, প্রত্যেক ব্যক্তি কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে এতপ্রতভাবে জড়িত। এখন একজন কি বলতে পারবে আমি রুমের মধ্যে যাই নাই বলে আমার অপরাধ হয় নাই? না। এখানে এই যে 34 ধারাতে এখানে বলা হচ্ছে তারা সকলেই অ্যালন। এখানে দেখেন একটা কথা দেখেন, when a criminal act is done by several person, হ্যাঁ হতে পারে আলাদা আলাদা ব্যক্তি, in furtherance of the common intention of all is of such person in liable for that act in the same manner as if it were done by him alone. Done by him alone. Alone মানে alone, এই কথাটার গুরুত্ব অপরিসীম। Done by him অর্থাৎ এই যে হত্যাকাণ্ড সংঘটন হলো 302 ধারা। এখানে ডি এর আঘাতে এইচ নামক ব্যক্তি মারা গেলেও এখানে প্রত্যেকজন ব্যক্তি
একাকীভাবেই তাকে হত্যা করেছে ভাবে, একাকীভাবেই তারা এখানে হত্যা করেছে বলে গণ্য হবে। অ্যালন, প্রত্যেকেই এই হত্যার সাথে জড়িত এবং প্রত্যেকেই ডি আঘাত করলেও, ডি এর আঘাতে মারা গেলেও এখানে ধরে নেওয়া হবে প্রত্যেকের আঘাতেই সে মারা গেছে। কারণ তাদের একটা কি ছিল, পূর্ব পরিকল্পনা ছিল, তাদের একটা কি ছিল, গালটি মাইন্ড ছিল, তাদের সকলের এখানে এই হত্যাকাণ্ডের সাথে সকলেই জড়িত ছিল, এই অপরাধটাও সংগঠন হয়েছে। সেহেতু এখানে বলতে হবে সকলেই সমানভাবে লায়াবিলিটি এখানে আছে, সকলেই সমানভাবে এখানে এই অপরাধের সাথে জড়িত এবং সকলের শাস্তি কিন্তু 302 ধারা, অর্থাৎ আমরা যখন মামলা করব 302 ধারা প্লাস 34 ধারা নিয়ে কিন্তু মামলাটা করি। তাহলে সবাই এখানে একাকীভাবে ওই অপরাধটা সংগঠন করেছে বলে গণ্য হবে। খন্দকার মাহবুবুল আলম, এই যে একটা কথাই দেখেন, হোয়ার ডান বাই হিম অ্যালন, অ্যালন মানে একাকীভাবে এই কাজটা, এই অপরাধটা সংগঠন করেছে বলে গণ্য হবে। তাহলে আমাদের এখানে কমন ইন্টেনশনে শর্তগুলো কি কি মনে রাখতে হবে। এখানে এই শর্তগুলো হচ্ছে এমন একটা শর্ত, দেখবেন এখানে 2 বা ততোধিক শর্ত, কি শর্তর মধ্যে হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, তাদের সকলের একটা পূর্ব পরিকল্পনা থাকবে, পূর্ব পরিকল্পনা, সকলের একই উদ্দেশ্য থাকতে হবে। এবং দেখেন আরো কথা বলা হচ্ছে সকলের অংশগ্রহণ এবং কাজটি সংগঠন। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে একটা মামলা ছিল, বিখ্যাত একটা মামলা, শঙ্করতলা নামক স্থান। এটা কে কে জানেন এই মামলাটা সম্পর্কে? শঙ্করীতলা নামক এক স্থানে এক পোস্টমাস্টার বসে টাকা গুনতেছিল। কিছু লোক কি করলো, ওই টাকাগুলো ছিনতাই করার জন্য সবাই গেল। এখানে দেখা যাচ্ছে একজন গুলি করলো, তার মধ্যে দেখা যাচ্ছে এই মামলাটা কি মামলাটা ভুলে যাচ্ছি, এখানে কি আছে দেখি তো। এইরকম শঙ্করীতলা নামক স্থানে যে হত্যাকাণ্ডটা সংগঠন হয়েছিল, ওই মামলাটা কি জানি, কি মৃধা জানি, কি মৃধা, একটু কমেন্ট করবেন তো সবাই, একটু মৃধা কি মৃধা, হরি ভুলে যাচ্ছি, মাথা আজকে কাজ করতেছে না। যাই হোক, একটু কমেন্ট করেন তো। বরেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পেরর, ভেরি গুড খন্দকার, হ্যাঁ বরেন্দ্র কুমার ঘোষ, ভেরি গুড, চমৎকার খন্দকার মাহবুব। এই মামলাটা কিন্তু উল্লেখযোগ্য মামলা, বরেন্দ্র কুমার ঘোষ, এটাই আমি বলতে চাচ্ছিলাম, আমার মাথায় আছে কিন্তু মুখে আসতেছে না। হ্যাঁ, বরেন্দ্র কুমার ঘোষ, ভেরি গুড, বরেন্দ্র কুমার ঘোষ ভার্সেস কিং এম্পেরর বা রাষ্ট্র, এই মামলাটাই হচ্ছে সেই মামলা। এখানে বরেন্দ্র কুমার ঘোষ তিনি কিন্তু দাবি করেছিলেন যে মহামান্য আদালত সকলের কিন্তু এখানে নিম্ন আদালত ফাঁসির আদেশ দেন, মৃত্যুদণ্ডের আদেশ দেন। তখন কিং বরেন্দ্র কুমার ঘোষ তিনি কি করলেন, উচ্চ আদালতে আপিল করলেন এবং তার বক্তব্য হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম, আমি গুলি করি নাই, গুলি করেছিল অন্য একজন ব্যক্তি। কিন্তু আদালত এখানে উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছিলেন যে না, তাদের পূর্ব পরিকল্পনা, কমন ইন্টেনশন এবং সকলের অংশগ্রহণ ছিল, তাদের উদ্দেশ্য ছিল এখানে টাকাটা ছিনতাই করা। টাকা ছিনতাই না হলে ওই অপরাধটা সংগঠনকালে যদি খুনও করতে হয় আমরা খুন করব, সেহেতু একজনের গুলিতে মারা গেলেও সকলেই এখানে যৌথভাবে দায়ী হবে। সো বরেন্দ্র কুমার ঘোষ কিন্তু মৃত্যুদণ্ডই হয়। হ্যাঁ, এটা বহাল রাখে। হ্যাঁ, বরেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পেরর, এটা মনে রাখবেন। হ্যাঁ, আমার খুবই 2 বা ততোধিক ব্যক্তি অভিন্ন ইচ্ছা কাজটি অবশ্যই সংঘটিত হতে হবে। অর্থাৎ এই যে শর্তগুলো, 2 বা ততোধিক ব্যক্তি, পূর্ব পরিকল্পনা, একই উদ্দেশ্য, সকলের অংশগ্রহণ, কাজটি সংগঠন, এই যে এইটুকু দিয়ে আপনি লিখিত শেষ করতে পারবেন। কমন ইন্টেনশন নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সো এইটুকু দিয়েই কিন্তু আপনি এখানে পরীক্ষার প্রশ্ন, লিখিত পরীক্ষার প্রশ্ন আপনি কি করতে পারবেন। নয়ন মিন্নি হত্যাকাণ্ডে মিন্নি 34 ধারা দোষী সাব্যস্ত হয়েছিল। স্যার, ভেরি গুড, আসাদুল ইসলাম আসাদ,
আরেকটা হত্যাকাণ্ড হলো না, কি জানি বুয়েট শিক্ষার্থী, কি জানি নাম, আমার মানুষের নাম মনে করতে পারি না, এটি হচ্ছে আমার প্রবলেম। ধারা মনে থাকে কিন্তু ধারা শিখতে শিখতে মানুষের নাম মনে রাখতে পারি না, এটা বিরাট প্রবলেম। আমি শুধু আমার ফ্যামিলির যে মেম্বার, আমার ওয়াইফ, বাচ্চা, বাবা মা, কিন্তু বাহিরের লোকের সাথে পরিচয় হলেও ওই নাম আমি আর মনে রাখতে পারি না, এটাই আমার প্রবলেম ইদানিং। ডাক্তার দেখাতে হবে আমাকে। ওকে, আবরার হত্যাকাণ্ড, ভেরি গুড। আবুল কালাম আজাদ, আবরার, ভেরি গুড, চমৎকার চমৎকার। আবরার, এই যে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে এই 34 ধারার প্রতিফলনটা কিন্তু আমরা সেখানে হারে হারে টের পেয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে পথচারী ছিল অনেকেই ওই হত্যাকাণ্ডটা দেখতেছিল, ওই রকম আসামিদেরকেও কিন্তু এই 34 ধারায় লায়াবিলিটি করা হয়। হ্যাঁ, রোজা রহমান এত দেরিতে কেন? পানি। তাহলে দেখেন আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে, জয়েন্ট লায়াবিলিটি বা যৌথ দায়, কার্যের জন্য যৌথভাবে দায়ী প্রত্যেক ব্যক্তি একাকীভাবে ওই অপরাধটা সংঘটন করেছে বলে গণ্য হবে। হ্যাঁ, আবরার হত্যা, আবরার, ভেরি গুড। ওই আবরার হত্যার যে রায়টা আপনারা দেখবেন, এটা কিন্তু সার্চ দিলেই পাওয়া যায়। আবরার হত্যাকাণ্ড যে রায়টা, যৌথ দায় বা অভিন্ন অভিপ্রায়ের যে এটা আমরা কিন্তু এখানে দেখতে পারি। আবরা ফাহাদ, ওকে। আমরা এখান থেকে দেখেন অনেকগুলি প্রশ্ন করা হয়েছে, সিম্পল প্রশ্ন, সবাই পারবেন। প্রশ্নগুলো কি? উত্তর করেন প্রশ্ন। হ্যাঁ, যে দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছাজনিত দায় বা কমন ইন্টেনশন সম্পর্কের বিধান বর্ণিত আছে? 33, 34, 149 ও 139। সিম্পল। কমন ইন্টেনশন, আবার কমন অবজেক্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট, কমন ইন্টেনশন or common object। কমন অবজেক্টের জন্য সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে সর্বনিম্ন 5 জন। হ্যাঁ, এটা মনে রাখবেন। আর এখানে 2 জন। এটা 34 ধারা, এটা 149 ধারা। কমন অবজেক্ট, হ্যাঁ, এটা পড়াবো। ওকে, আমরা দেখি আরেকটা প্রশ্ন। চ সহ 5 ব্যক্তি ছকে হত্যা করার পূর্ব পরিকল্পনা করে, পরিকল্পিত দিন, তারিখ, সময়ে তারা সকলে মিলেই ছকে হত্যা করে। চ সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার সাথে নিচের কোন ধারাটি প্রাসঙ্গিক? 134, 34, 120, 114। হ্যাঁ, কমন অবজেক্ট মানে সাধারণ উদ্দেশ্য, এখানে 5 জন ব্যক্তি থাকতে হবে। হ্যাঁ, কমন অবজেক্ট 149। হ্যাঁ, সিম্পল প্রশ্ন দেখেন, নিচের কোন ক্ষেত্রে জয়েন্ট লায়াবিলিটি হবে? সাধারণ অভিপ্রায় থাকলে, অপরাধমূলক জ্ঞান অভিপ্রায়ে অপরাধ করলে, কর্তৃপক্ষ কাজের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধটি করলে। এখানে উত্তর সবগুলোই। পেনাল কোডের 34 ধারার অধীনে সাধারণ উদ্দেশ্য অপরাধ সংঘটনের জন্য ন্যূনতম আসামি কত হতে হবে? পেনাল কোডের 34 ধারার অধীনে সাধারণ উদ্দেশ্য অপরাধ সংঘটনের জন্য ন্যূনতম কতজন আসামি থাকতে হবে? বলেন তো দেখি কতজন? অপশন 2 জন, 3 জন, 5 জন, 7 জন। ওকে, আমরা 35 ধারাটা পড়ব। 35 ধারাটাও গুরুত্বপূর্ণ। অপরাধমূলক জ্ঞান নিয়ে কোনো কাজ, অপরাধমূলক নলেজ বা জ্ঞান। হ্যাঁ, কমন ইন্টেনশনের যে আরেকটা ধারা আমরা পড়ব, যখন একাধিক ব্যক্তি কোনো কাজ অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে করে। একাধিক ব্যক্তি মানে 2 বা ততোধিক ব্যক্তি যখন একটা অপরাধমূলক ক্রিমিনাল মাইন্ড নিয়ে, মানে অপরাধমূলক জ্ঞান নিয়ে, প্রশ্ন জ্ঞান বা অভিপ্রায়, সেটা হবে 35 ধারা। এখানে একটা প্রশ্ন সিম্পল করা হয়েছে, ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন, ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন। হ্যাঁ,
ক্রিমিনাল নলেজ এবং ইন্টেনশন নিয়ে কাজ করলে প্রায় 30 ধারা, এইটুকুই মনে রাখবেন। ক্রিমিনাল নলেজ এবং ইন্টেনশন, ক্রিমিনাল নলেজ এবং ইন্টেনশন। আমরা দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 36 ধারাটা, আংশিকভাবে কাজ, আংশিকভাবে বিচ্যুতির সাহায্যে সংঘটিত অপরাধ। এখানে 36 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটুকুর মধ্যে দেখেন 36 ধারা থেকে প্রশ্ন হতে পারে। আংশিকভাবে কাজ, আংশিকভাবে বিচ্যুতি, আংশিক কাজ, আংশিক বিচ্যুতি, এই দুইটা হচ্ছে 36 ধারা। খেয়াল করবেন, এই দুইটা মিলিয়ে হচ্ছে 36 ধারা। আংশিক কাজ, আংশিক বিচ্যুতি। একটা উদাহরণ আছে দেখেন, এ অংশত অবৈধভাবে বিকে খাবার না দিয়ে এবং অংশত বিকে মারধর করে ইচ্ছাকৃতভাবে বিয়ের মৃত্যু ঘটায়, এ খুনের অপরাধে সংঘটিত হবে। দেখেন আংশিক কাজ, আংশিক বিচ্যুতি। দেখা যাচ্ছে এ নামক একজন ব্যক্তি, তাকে কি করলো? খাবার দিল না, খাবার দিল না। এই খাবার না দেওয়ার কারণে কি এ কি করলো? বি নামক ব্যক্তিকে খাবার দিল না। খাবার না দেওয়ার কারণে কি হলো? একটা বিচ্যুতি হলো এবং এ নামক ব্যক্তিকে আবার বিকে কি করলো? মারধর করলো, মারধর। এটাই হচ্ছে 36। অর্থাৎ আংশিকভাবে কাজ করে আংশিকভাবে বিচ্যুতির সাহায্যে যে অপরাধটা সংঘটন হবে, এটাও যৌথ দায় হইতে পারে 36 ধারা। হ্যাঁ, অপরাধমূলক জ্ঞান এবং সেম ইন্টেনশন, সেম মানে ক্রিমিনাল ইন্টেনশন, ক্রিমিনাল, হ্যাঁ, ক্রিমিনাল নলেজ অর ক্রিমিনাল ইন্টেনশন, হ্যাঁ, ওকে, কমন ইন্টেনশন, কমন ইন্টেনশন, রাইট। তাহলে দেখেন এখানে আবার দেখেন 37 ধারাটা দেখতে পারেন। এই উদাহরণগুলো আপনারা দেখেন, 36 ধারা, 37 ধারা, 38 ধারা, এই তিনটা ধারার উদাহরণগুলো পড়বেন সবাই। উদাহরণ, হেডলাইন প্লাস উদাহরণ। কি বলছি? এই উদাহরণগুলো যদি আপনি এখন থেকে ভালোভাবে পড়ে যেতে পারেন, এইটুকু থেকে আপনার কি হবে জানেন? গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন থেকে আপনি শিখে যাবেন। লিখিত পরীক্ষায় এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন হবে। এখন থেকে যারা লিখিত প্রস্তুতি নিতে চাচ্ছেন, 36, 37, 38 তিনটা ধারার মোস্ট ইম্পর্টেন্ট কিছু উদাহরণ আছে। উদাহরণ ধারার পরে মূল বই থেকে দেখবেন, গাইডগুলোতেও আছে। প্রিলি মাস্টার গাইডে বেশি উদাহরণ দেওয়া আছে। প্রিলি মাস্টার যাদের আছে তারা দেখবেন, এখানে আছে। দেখেন 37 ধারাতে বলছে, হেডলাইনটা দেখেন এখন, যে কোন অপরাধ সম্পাদনকারী সংগঠনকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা, মানে কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা করা। 37 ধারা, কতিপয় কাজের মাধ্যমে যদি আপনি একটি অপরাধ সংগঠন করেন, যেমন কতগুলো কাজ, কতিপয় কাজ বলতে অনেকগুলো কাজ, তাই না? কতিপয় কাজ বলতে এখানে অনেকগুলো কাজ বলা হচ্ছে। একটি সংগঠনের মাধ্যমে যদি অপরাধ করেন, একটি সংগঠন, এই কতিপয় কাজের মধ্যে একটি সংগঠন। তাহলে এই যে 37 ধারা থেকে যে উদাহরণটা আপনাকে মনে রাখতে হবে, এখানে দেখেন এ এবং বি পৃথকভাবে এবং বিভিন্ন সময়ে অল্প মাত্রায় বিষ প্রয়োগ করে সিকে হত্যা করার ষড়যন্ত্র করলো। তাহলে দেখেন এই উদাহরণটা মোস্ট ইম্পর্টেন্ট। এ কি করলো এবং বি কি করলো? দুইজনে মিলে দেখেন পৃথকভাবে বিভিন্ন সময়ে বিষ প্রয়োগ করলো, কাকে? সিকে। আবার দেখেন ষড়যন্ত্র মোতাবেক এ এবং বি সিকে হত্যা করার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করে। একইভাবে কয়েকটি বিভিন্ন মাত্রায় প্রযুক্তি বিষ ক্রিয়ার ফলে সি মারা যায়। এই দৃষ্টান্তে এ এবং বি খুনের অপরাধ সংগঠনের জন্য যৌথভাবে এখানে দায়ী হবে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে 37 ধারাতে কতিপয় কাজের মধ্যে যদি আপনি একটি অপরাধ সংগঠন করেন, আমরা 3 জন দিই, দেখা যাচ্ছে এই 3 জন ব্যক্তি তারা একটা ষড়যন্ত্র করলো যে আমরা ডি নামক ব্যক্তিকে বিষ প্রয়োগ করে হত্যা করব। এর মধ্যে দেখা যাচ্ছে এ নামক ব্যক্তি একদিন একটা পানের মধ্যে একটু অল্প বিষ খাওয়ালো, বি নামক ব্যক্তি একটা জুসের মধ্যে একটু বিষ দিয়ে দিল, সি নামক ব্যক্তি তার খাবারে একটু বিষ দিয়ে দিল। এইভাবে খেতে খেতে এক সময় ডি মারা গেল। এখানে সবাই কিন্তু যৌথভাবে দায়ী হবে। হ্যাঁ, সবাই যৌথভাবে দায়ী হবে। সো 38 ধারার যে উদাহরণটা আপনি মনে রাখবেন, এখানে দেখেন অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবেন। বিভিন্ন মানে
এই যে অপরাধটা সংগঠন হবে, যেমন এ বি সি তিনজন ব্যক্তি, তারা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত। এটা কিন্তু আবার যৌথ দায়ের একটু ব্যতিক্রম। যৌথ দায়ের ব্যতিক্রম ধারা হচ্ছে কত? 38 ধারাটা। এখানে কতিপয় ব্যক্তি কাজে, মানে অপরাধমূলক একটা কাজের জন্য জড়িত ব্যক্তিগণ, যে একটা অপরাধের কাজে জড়িত যে কয়েকজন ব্যক্তি থাকবে, তাদের মধ্যে তারা প্রত্যেকে আলাদা আলাদা অপরাধে দোষী সাব্যস্ত হবে। যেমন ধরেন, এ এমন উগ্র প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে সিকে আক্রমণ করে, তার এই আক্রমণে সি নিহত হলে তা কেবল অপরাধমূলক নরহত্যা হবে, যা খুন বলে গণ্য হবে না। সি এর প্রতি বি এর বিদ্বেষ থাকায় সিকে হত্যা করার জন্য বি এর অভিপ্রায় থাকায় বি বিনা প্ররোচনায় সিকে হত্যাকাণ্ডে একে সহায়তা করে। এই দৃষ্টান্তে এ এবং বি উভয়ই সিকে হত্যাকাণ্ডে নিয়োজিত থাকলেও, অর্থাৎ সিম্পল বিষয়, এটা আমরা 299 300 ধারার সংজ্ঞাতেও পেয়ে যাই। যেমন ধরেন, দুইটা ব্যক্তি দিয়ে দেখাই, এখন ভিন্ন ভিন্ন অপরাধে কিভাবে দায়ী হতে পারে। ধরেন, এ নামক ব্যক্তির সাথে সি নামক ব্যক্তির একটা ঝগড়া হলো, আকস্মিক প্ররোচিত হয়ে, আকস্মিক সে ক্ষিপ্ত হয়ে, হঠাৎ উত্তেজিত, হঠাৎ এ এবং বি কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ করে এ কি করলো? হঠাৎ করে উত্তেজিত হলো, হঠাৎ করে উত্তেজিত হয়ে যদি বি কি করে? খুন করে। তাহলে হঠাৎ করে উত্তেজিত হয়ে যদি কেউ কাউকে খুন করে, সেই খুনটা কিন্তু খুন হবে না, সেটা হবে নরহত্যা, কালপাবেল হোমিসাইড। এটা আমরা সংজ্ঞাতে যখন পড়ব তখন এটা ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, সাডেন গ্রেভ অ্যান্ড প্রভোকেশন, মানে হঠাৎ উত্তেজিত হয়ে এ যখন সিকে হত্যা করবে, তখন এটা কিন্তু খুন হবে না, এটা হচ্ছে হত্যা হবে না, খুন হবে না। এটার জন্য শাস্তি কিন্তু 302-এ যাবে না, 304-এ হবে শাস্তি, একটু কম। সো এখন দেখা যাচ্ছে কথা কাটাকাটির এক পর্যায়ে এ নামক ব্যক্তি হঠাৎ উত্তেজিত হলো। এখানে বি কি করলো? তার একটা পূর্ব পরিকল্পনা ছিল। বি বলতেছে যে এখানেই তো সুযোগ। যখন কথা কাটাকাটি হলো, বি কি করলো? একটা দা এনে এ নামক ব্যক্তির হাতে দিয়ে দিল। এ কি করলো? ওই দা দিয়ে সিকে এমন এক কূপ দিল, ওই কূপে সি নামক ব্যক্তি মারা গেল। হতে পারে না? এমন কিন্তু হয়। দেখা যাচ্ছে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি যখন কথা কাটাকাটি উত্তেজিত, তখন তৃতীয়জন একজন ব্যক্তি এসে কি করলো? দর বেড়ারা মেরে ফেল, একটা দা দিল, এক কূপে শেষ। সো এইরকমই ঘটনা। এ যদি হঠাৎ উত্তেজিত হয়ে সিকে হত্যা করে, সেটা হচ্ছে নরহত্যা, কালপাবেল হোমিসাইড। এখন তৃতীয় একজন ব্যক্তি এখানে পদার্পণ করলো, বি। তিনি বলতেছে যে না, শালাকে একবারে মেরে ফেল। বি এই যে কথা, বি এর কথা মতো সে কি করলো? হাতে তাকে লাঠি তুলে দিল অথবা দা তুলে দিল, সে তাকে একবারে মেরে ফেললো। এখানে কিন্তু বি তার খুনের জন্য দায়ী হবে। এটা কি হবে? খুনের জন্য দায়ী হবে, 302। অর্থাৎ এখানে এই বিষয়টা বলা হচ্ছে 38 ধারাতে। এখানে 38 ধারাতে এটাই বলা হচ্ছে, হঠাৎ উত্তেজিত হয়ে সে তাকে খুন করতে পারে, সেটা হচ্ছে হত্যা, খুন না। এটা হচ্ছে 299 ধারার যে আমরা সংজ্ঞা পড়ব, কালপাবেল হোমিসাইড। 304 ধারাতে শাস্তি। কিন্তু যিনি তাকে প্ররোচিত করলেন, সহায়তা করলেন, একটা দা দিলেন হাতে, তার কিন্তু একটা পূর্ব পরিকল্পনা ছিল। এই দাটা যখন তাকে দিব, সে এক কূপেই তাকে মেরে ফেলবে। সো এখানে কিন্তু তার একটা পূর্ব পরিকল্পনা আছে ভাই। সো এখানে তিনি খুনের জন্য দায়ী হবে। এটা যখন আমরা 299 300 ধারা পড়ব আরো ক্লিয়ার করব। হ্যাঁ, তো যৌথ দায় বা অভিন্ন অভিপ্রায় যেটুকু পড়িয়েছি, এই যে এখানে পড়তে হলে অবশ্যই উদাহরণগুলো সহ পড়বেন। এখানে উদাহরণগুলো সহ পড়বেন, যেমন 36 ধারা, 37 ধারা, 38 ধারা। এই উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ। হ্যাঁ, 35 ধারার উদাহরণ। আমি যে উদাহরণগুলো পড়তে পড়ব, দেখেন প্যানাল কোডের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণ। প্রশ্ন কিন্তু লিখিত বা এমসিকিউ উদাহরণ থেকে কিন্তু এখন 50% প্রশ্ন করা হয়। সংজ্ঞামূলক যে ধারাগুলো আছে, সংজ্ঞামূলক, উদাহরণমূলক এবং ব্যাখ্যা, এখান থেকে এখন প্রশ্ন হয় 50%। এটাও আপনাদের জন্য একটা সাজেশন।
এটাও আপনাদের জন্য একটা সাজেশন, কারণ উদাহরণ সংজ্ঞা ব্যাখ্যা এখান থেকে প্রশ্ন হবে 50%। আমি যে উদাহরণগুলোর কথা আপনাদেরকে বলবো, এই ধারার এই উদাহরণটা পড়বেন, আন্ডারলাইন করে রাখবেন, সেটা মনে করবেন যে এটা 100% প্রশ্ন হওয়ার মতো। সো ওই উদাহরণগুলো পড়বেন। তাহলে কোন কোন উদাহরণগুলো পড়বেন এই ধারাগুলো থেকে, কোন কোন ধারা থেকে একটু কমেন্ট করেন তো। অনেকগুলি তো পড়ালাম ধারা। তো আমরা এখানে চলে যাচ্ছি ভলেন্টারি 39 ধারাতে সংজ্ঞা আছে, দেখে নেবেন। 40 ধারায় আছে অপরাধ। অপরাধ শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, অপরাধ বলতে বোঝাচ্ছে এই দণ্ডবিধিতে দণ্ডনীয় কোনো কাজ করা বা বিরত থাকা। অপরাধ বলা হচ্ছে যে এই দণ্ডবিধিতে কোনো কাজ করা বা বিরত থাকা, কোনো কাজ যা নিষেধ আছে, সিম্পল বিষয়, এবং কাজ থেকে বিরত থাকা। কাজ থেকে বিরত থাকলে কি হবে, আপনার অপরাধ হতে পারে এমন একটা, এই দুইটা সমন্বয়ে হচ্ছে অপরাধের সংজ্ঞা 40 ধারা। এখানে প্রশ্ন হতে পারে অপরাধের সংজ্ঞা প্যানেল কোডের কোথায় আছে, 34 থেকে 38 ধারার উদাহরণগুলো পড়তে হবে। হ্যাঁ, ওকে। অপরাধের সংজ্ঞা এখানে দেখেন, সিম্পল কথা বলা হচ্ছে, অপরাধ শব্দ ধারা এই বিধি বলে দণ্ডনীয় কোনো কাজ বা বিষয়কে বোঝায়। আর মূলত হচ্ছে কোনো কাজ যা নিষেধ এবং কোনো কাজ থেকে বিরত থাকা, এটাও যদি আপনার অপরাধ হয় সেটাও কিন্তু একটা অপরাধ। কোনো কাজ থেকে বিরত থাকলে আপনার অপরাধ হবে না? কমেন্ট করেন তো, এটা উদাহরণ দেন যে কোনো কাজ থেকে বিরত থাকা, এটার একটা, কোনো কাজ থেকে বিরত থাকা এটাও একটা অপরাধ। এটা একটা উদাহরণ দিয়ে দেন তো, দেখি কি পারেন। সো আমরা এখন পড়ব 52 ধারা গুড ফেথ। 52 ধারা গুড ফেথ বা সরল বিশ্বাস, খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। সরল বিশ্বাসটা হচ্ছে এমন একটা বিষয়, এখানে কি থাকতে হবে, হ্যাঁ, কাউকে হত্যা হতে দেখে বাধা না দেওয়া। আরও দেখেন তো পারেন কিনা কেউ। দেখেন গুড ফেথ বা সরল বিশ্বাস, এখান থেকে প্রশ্ন করা হয়েছে বিগত সালে 2টা। দেখেন একটা কথা মনে রাখবেন, এই ধারাটার হেডলাইন সহ মনে রাখতে হবে আপনাকে, যে নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভ ইন গুড ফেথ হুইচ ইজ ডান অর বিলিভ উইথাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ডিউ কেয়ার থাকতে হবে, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ডিউ কেয়ার এবং অ্যাটেনশন এই দুইটা যখন থাকবে তখন সেটা হয়ে যাবে গুড ফেথ, মানে সরল বিশ্বাস। তাহলে বাংলায় যদি বলি, এখানে দেখেন যথাযথ সতর্কতা ও মনোযোগ, যথাযথ সতর্কতা ও মনোযোগ মানে কি বোঝাচ্ছে এখানে, যে কাজ করতে বলা হয়েছে তা না করা এবং যে কাজ করতে নিষেধ করা হয়েছে তা অপরাধ। হ্যাঁ, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন মানে গুড ফেথ বা সরল বিশ্বাসের সংজ্ঞাটা কোথায় আছে 52 ধারাতে। প্রশ্ন হতে পারে গুড ফেথ বা সরল বিশ্বাস, অর্থাৎ এই যে নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভ ইন গুড ফেথ হুইচ ইজ ডান বি বিলিভড উইথাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, মানে এখানে আপনাকে অবশ্যই একটা যখন কাজ করবেন সেই কাজটা যদি হয় যথাযথ সতর্কতা এবং মনোযোগের সাথে, যথাযথ সতর্কতা এবং মনোযোগের সাথে কাজ করাই মানে হচ্ছে সরল বিশ্বাসে কাজ করা গুড ফেথে। আর গুড ফেথ বা সরল বিশ্বাসে কোনো কাজ অপরাধ না, সরল বিশ্বাস বা গুড ফেথের কোনো কাজ অপরাধ না। এখান থেকে দেখেন কিভাবে প্রশ্ন করা হয়েছে, দেখেন দ্য পেনাল কোড 1860-এর কোন ধারায় গুড ফেথ নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভ ইন গুড ফেথ হুইচ ইজ ডান অর বিলিভ উইথাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, এই উল্লেখিত ধারা কত ধারায় বলা হয়েছে। আরেকটা প্রশ্ন দেখেন, কোন কাজ সৎ বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ কি হয়, সতর্কতা মনোযোগ, সরলতা এবং মনোযোগের সাথে করা, নাকি মনোযোগ এবং সততার সাথে করা। এখানে অবশ্যই দেখেন যথাযথ সতর্কতা ও মনোযোগের সাথে কাজ করলে সেটাকে বলা হয় গুড ফেথ।
সেটাই হচ্ছে গুড ফেথ। সো আপনাকে 52 ধারা থেকে মনে রাখতে হবে ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, যথাযথ সতর্কতা, মনোযোগ, 52 ধারা। ঠিক আছে, এখন দেখেন আশ্রয় বলতে কি বোঝায়। দেখেন আশ্রয় 52 ক, এই ধারাটা মনে রাখেন। আশ্রয়, এই ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা। আশ্রয়টা হচ্ছে এমন একটা বিষয়, আপনি একটা অপরাধ করলেন, ধরেন আপনি একটা অপরাধ করলেন, অপরাধ, এই অপরাধ করার পরে আপনি ধরি একটা নাম দিয়ে দিই, করিম, কতে করিম, তাই না? করিম একটা অপরাধ করলো, করিম। সো করিম যখন একটা অপরাধ করলো, এই অপরাধ করার পরে তিনি যদি তার পিতার নিকট আশ্রয় নেয়, তাহলে এখানে পিতাও দণ্ডিত হবে, কারণ সে অপরাধীকে আশ্রয় দিয়েছে। সে যদি তার মায়ের কাছে আশ্রয় নেয়, মায়ের নিকট, তখন মা সেও দণ্ডিত হবে, যিনি 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করেছেন। এমনভাবে তিনি তার ছেলে, মেয়ে, ভাই, বোন সবার কাছে আশ্রয় নিলে, যেখানেই আশ্রয় নেবে, তিনি একটা অপরাধ সংগঠন করলো, ধরেন 302 একটা অপরাধ করলো, যেখানেই তিনি আশ্রয় নেবে সবাই এখানে দোষী হবে। তবে একজন ব্যক্তি ব্যতিক্রম, তিনি হচ্ছেন স্ত্রী। এই যে স্ত্রী, তার নিকট একটা অপরাধ করার পরেও এখানে আশ্রয় নিলে কি হবে না, এখানে তার স্ত্রীর কোনো অপরাধ হবে না। ব্যতিক্রম স্বামী স্ত্রীকে বা স্বামী স্ত্রীকে আশ্রয় দান করলে অপরাধ হবে না। ভেরি গুড, খন্দকার মাহবুবুল আলম চমৎকার চমৎকার বুঝিয়েছেন। তাহলে দেখেন, স্ত্রী অপরাধ করে তার স্বামীর নিকট আশ্রয় নিলে কোনো অপরাধ না, মানে ওই স্ত্রীর অপরাধ হবে না তা না, মানে যার নিকট আশ্রয় নিয়েছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি 302 করলেন, একটা খুন করলেন, আপনি আপনার পিতার নিকট যদি আশ্রয়ে থাকেন, আপনার পিতাও দোষী হবে, পিতাকেও শাস্তি দেওয়া যাবে আশ্রয় দেওয়ার জন্য। মায়ের নিকট আশ্রয় নিলেন, মাকেও শাস্তি দেওয়া যাবে। বাট স্ত্রীর কাছে যখন আশ্রয় নেবেন, স্ত্রীকে শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে, স্বামী স্ত্রী ব্যতিক্রম, এটা মনে রাখবেন। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আজকের ক্লাস এটুকুই, এই পর্যন্তই। আমি বলবো আজকে যেতটুকু পড়িয়েছি, সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের পেনাল কোডের 53 থেকে আমরা 106 ধারা পড়ব। আগামীকালকে আমরা পড়ব 53 থেকে 75 ধারা, তারপরের দিন হচ্ছে শুক্রবার পড়ব 76 থেকে 106 ধারা। ওকে, আমরা এই 2 দিনের রুটিন আপাতত আপনাদেরকে দিয়ে দিলাম। এবং এই যে মাঝে মাঝে আপনারা কি করবেন জানেন, আমরা মাঝে মাঝেই তামাদি পড়ব, তামাদি, মাঝে মাঝে সুনির্দিষ্ট। এই যে বড় আইনগুলোর ফাঁকে ফাঁকে 2-1 দিন আমরা ছোট ছোট যে আইনগুলো আছে, এই ছোট ছোট আইনগুলো মাঝে মাঝে রিভিশন করে রাখবো। হ্যাঁ, এর মাঝখানে দেখা যাচ্ছে 5টা ক্লাস পেনাল করে নেওয়ার পরে বোরিং ফিল হবে আপনাদের, তখন 1 দিন বা 2 দিন তামাদি নেব, তারপরে 1 দিন বা 2 দিন সুনির্দিষ্ট প্রতিকার আইন নেব। ওকে, এইভাবেই কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের যে সেরা প্রস্তুতি সেটা সম্পন্ন করব। একটা কথা বলি, প্রত্যেকটা আইন 2 বার করে আমি পড়াবো আপনাদেরকে পরীক্ষার আগে। হ্যাঁ, নো টেনশন। আপনাদের কাজ হচ্ছে আমার পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করা, প্রত্যেক দিন ক্লাস করা, নিয়মিত 4 ঘন্টা করে পড়া, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। আমার গাইডলাইন পালন করেন, ইনশাল্লাহ সেরা প্রস্তুতি আপনাদের হবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলেও খুবই পরিশ্রম করার পরে ক্লাস কেমন হয়েছে জানি না, তো আপনারা একটু ভালোভাবে আরেকটু দেখে পড়ে নেবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।